আমাদের সঙ্গে দিতে পেরেছে তাদেরকে সকল স্টুডেন্টদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং তাদেরকে আমরা বরণ করে নেব। আমাদের সামনে উপস্থিত হয়েছেন শ্রী গদাচাঁদ মুর্মু, ন্যাশনাল আর্ট টিচার অ্যান্ড হেড টিচার। সঙ্গে আছেন শ্রী পীযূষ হাঁসদা, টিচার, সীতানাথপুর সুকান্ত স্মৃতি হাই স্কুল, শালবনী। আরেকজন মাননীয় ব্যক্তি উপস্থিত আছেন দক্ষিণেশ্বরী মান্ডি, টিচার্স অফ কদমাপ্রিয়া স্কুল। ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো আমরা এখন বরণ পর্ব সেরে নেব, ওনাদেরকে বরণ করে নেব। আমাদের কলেজেরই স্টুডেন্ট ওনাদেরকে বরণ করে নেবেন। বরণ পর্ব সেরে নিয়েছি। আমি শ্রী গদাচাঁদ মুর্মু মহাশয়কে এনএসএস সার্ভিস স্কিম, থিম আছে ভিলেজ ডেভেলপমেন্ট, সেই ভিলেজ ডেভেলপমেন্ট সম্পর্কে শ্রী গদাচাঁদ মুর্মু মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করব। প্রথমে আমি ধন্যবাদ জানাই এই এনএসএস ক্যাম্পে যিনি ডাইরেক্টর, এবং ধন্যবাদ জানাই শালবনী কলেজের টিচার ইনচার্জ এবং সমস্ত যারা এই প্রোগ্রামের সাথে যুক্ত আছে তাদের সবাইকে। আর ধন্যবাদ জানাই যে আজকে আমরা যে এই এনএসএস ক্যাম্পে যারা উপস্থিত হয়েছে, যারা ন্যাশনাল সোশ্যাল সার্ভিস বিষয়ে একটা মহৎ উদ্দেশ্য সম্পর্কে জানার এই ক্যাম্পে যারা অংশগ্রহণ করেছে তাদের সবাইকে আমি অ্যাজ এ টিচার হিসাবে আমি কিন্তু তোমাদের সবাইকে তুমি বলবো, তাই তো? প্রথমে এই পারমিশন নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এবারে বলি যে আমি আমার এই অনেক কাজের মধ্য দিয়ে, যেমন আজকে আমার স্কুল আছে, স্কুলটা বাদ দিয়েও আমি এখানে এসেছি এবং এসে এইটুকু আমি বুঝতে পেরেছি যে এখানে আমি কিছু শেয়ার করতে এসেছি, খুব বেশি দিতে এসেছি এটা না, কারণ শেখার তো অনেক কিছু আছে। আমার কাছ থেকেই সবাই শিখবে এটা নয়, আমি তাদের কাছ থেকে শিখতে পারি, এটাই হচ্ছে সব থেকে ভালো। মানে এডুকেশনটা দেওয়া নেওয়ার ব্যাপার, শেয়ার করার ব্যাপার, কাউকে টিচ করার ব্যাপার। সে যাই হোক, তো প্রথমেই বলে নিই আমি তো অনেক জানি সেরকম না, যতটুকু জানি সেই যতটুকু আমি তোমাদের মধ্যে শেয়ার করবো এবং কতখানি আমি তাতে তোমাদের আমি উপকৃত করতে পারবো সেটা আমি জানি না।
তবে চেষ্টা করবো আমার যতটুকু বলার মতো আছে, যতটুকু আমার আহরণ করেছি সেই বিষয়, সেটা আমি অবশ্যই তোমাদের সাথে তুলে ধরবো। তো আজকে আমাদের এখানে যারা উপস্থিত আছেন, আমার এখানে বিশেষ ব্যক্তিত্ব হিসাবে আরেকজন বিশেষ পার্সন আছেন, উনিও একজন মাস্টারমশাই। উনি আমার সাথে এসেছেন, আমি তাকে সাথে করে এনেছি। যাই হোক, আমি তাদের সবাইকে যথাযোগ্য শ্রদ্ধা এবং তোমাদের ভালোবাসা জানিয়ে আজকে কিছু কথা বলতে উদ্দেশ্যে প্রথমেই বলে রাখি, আমার নাম তো গড়াচাঁদ মুর্মু, সাঁওতালি। সাঁওতালিতে যত ভালো বলতে পারি, আদার্স ল্যাঙ্গুয়েজ কি আর তত বলা যায়? অবশ্যই বলা যায় না, তাই না? তবু চেষ্টা করবো কতখানি বলতে পারি। তবে এটা আমি বলবো যে আমার সাথে অবশ্যই তোমরাও গর্বিত হবে যে শিক্ষকতা করতে গিয়েই আমি কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, মানে যেটা 2006 সালের 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে দিল্লির বিজ্ঞান মঞ্চে রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের কাছ থেকে। মানে এটা কিন্তু একটা বিরাট অ্যাচিভমেন্ট বলা যেতে পারে। সেই হিসাবে অবশ্যই আমি কিছু তোমাদের কাছে শেয়ার করব এই প্রসঙ্গে। আজকের যা বিষয়, সেই বিষয়টা নিশ্চয়ই তোমরা জানো, তোমাদের যা রুটিনে রয়েছে, তাই কি? আজকে 28 তারিখে যে রুটিনে রয়েছে, যে ডেভেলপমেন্ট, কি ডেভেলপমেন্ট করবো? এডুকেশন, এডুকেশনের ডেভেলপমেন্ট হবে কোথায়? ইনফ্লুয়েন্স, তাই তো, গ্রামের মধ্যে। তার মানে পুরোপুরি একটা সমাজ সেবাত্মক কাজ। এই কাজটা আমরা কি করে করব? এবং একটা গ্রামের মধ্যে আমরা আমাদের মধ্যে যাই শিক্ষা দীক্ষা থাক না কেন, যে শিক্ষাটাই থাক না কেন, সেটা যদি সমাজের মধ্যে না দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু সেই শিক্ষাটা কিন্তু আমার শিক্ষা নয়। প্রথমেই বলে রাখি যে এটা বলা হয়, যেমন পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ধনী বড় লোক আর কি, ধনী পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ, বলতে শুনতে বা এই গিনিস বুক অফ ওয়ার্ল্ডের যে আছে তাতে হয়তো তার নামটা উঠে গেছে, এমন একজন ব্যক্তি। আবার হয়তো এটাও বলতে পারে যে এমন একজন শিক্ষিত ব্যক্তি যে পৃথিবীর মধ্যে সব থেকে বড়, যতগুলো ডিগ্রি রয়েছে সমস্ত ডিগ্রিটা তার অর্জন করা হয়ে গেছে, নেওয়া হয়ে গেছে, ঠিক তো? তো সেই ধনী হোক আর সেই বড় শিক্ষিতই হোক, যদি তার ধনটা আমার কাছে না লাগে, তার শিক্ষাটা যদি আমার কাছে না লাগে, তাহলে আমার কিছু হবে? আমাদের কিছু হবে? যদি তার ধনটা আমার কাছে না লাগে, তার শিক্ষাটা যদি আমাদের কাছে না লাগে, আমাদের কিছু হবে? তার জিনিস তার কাছে, তাই না? এটা বলা হয়। তো শিক্ষাটা যেটা বলা হয় যে এডুকেশন, প্রথমে এডুকেশনটা কি সেটা জানতে হবে, যে শিক্ষাটা। আমি কিন্তু তোমাদের শেয়ার করাবো হোয়াট ইজ এডুকেশন, এডুকেশনটা কিছু শেয়ার করো। মানে এটা বলো না যে একজন আমি মাস্টারি করছি, ছাত্রদের এটা জিজ্ঞাসা করছি যে শিক্ষা কাকে বলে, এটা শুধু শেয়ার করতে বলছি যে হোয়াট ইজ এডুকেশন, এডুকেশন কাকে বলে, শিক্ষাটা কি। এই শিক্ষাটা কি, এটা যদি না জানতে পারি তাহলে কি আমি কাউকে শিক্ষা দিতে পারবো? তাই তো, আমি যদি কোনো যন্ত্রের কোনো কিছু কাজ না জানি, আমি সেই যন্ত্র নাড়াচাড়া করতে পারবো না, বা সেই যন্ত্র দিয়ে কোনো কাজ করাতে পারবো না। এটা তো বাস্তব নাকি? তাহলে যে কেউ বলো যে শিক্ষা কাকে, যে কেউ বলো।
শিক্ষা কাকে বলে এক কথায় কোনো অ্যান্সার নেই। ঠিক আছে, শিক্ষা কাকে বলে এক কথায় এখনো পর্যন্ত কোনো উত্তর নেই। সক্রেটিস থেকে কনফুসিয়াস থেকে নাইকে আরম্ভ করে যদি আমরা সেই প্রাচীনকালে শিক্ষাবিদ হিসাবে তাদেরকে যদি করি, দেখা যায় তারপরে আমাদের যদি আবার অন্যান্য শিক্ষাবিদের রুশোর কথা বলি, ভলটেয়ারের কথা বলি, কিন্ডারগার্টেনের কথা বলি, নয় কি? তারা তো একজন শিক্ষাবিদ। এবং আমাদের দেশের শিক্ষাবিদ যদি বলি স্বামী বিবেকানন্দ, নয় কি? তারাও কিন্তু এক কথায় কোনো শিক্ষা সম্পর্কে ডেফিনেশন দিতে পারেনি। পেরেছেন কি? হ্যাঁ, আমি জানিয়ে দেবো কে কি বলেছিল, আমি জানিয়ে দেবো, কম কথার মধ্যে জানিয়ে দেবো কে কি বলেছিল। তোমরা বলো কি জানো, তোমরা বলো কি জানো। তোমরাও তো একটা শিক্ষা পেয়েছো, তাহলে কেমন পেয়েছো? যেমন পেয়েছো তেমনই বলবে। ইনপুট যেমন হয়েছে আউটপুটটা তো তেমনই হবে, নাকি? ভয়ের কিছু নাই, ইনপুট আমার কাছে যা আছে আউটপুটটা তাই হবে, এর বাইরে কোনোটাই আসবে না। ঠিক কিনা? কথাটা ঠিক কিনা? ইনপুট মানে কি? আমার মধ্যে যা প্রবেশ করেছে, আমার মধ্যে যা ঢুকেছে, সেটাই তো আমি করবো, ফিডব্যাক করবো, নাকি? তোমরা বুঝতে পারছো না বিষয়টা? তাহলে কিছু বলো না। মূল্যবোধের বিকাশ না, ঠিক আছে, এটাও তো ঠিক। খুব ভালো কথা, নাকি? অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ, তাই না? খুব ভালো ভালো কথা বেরোচ্ছে তো। অন্তর্নিহিত সত্তা, এই কম কথা নয়। মূল্যবোধ কম কথা নয়, নাকি? এবার যদি মূল্যবোধটা কেমন, অন্তর্নিহিত সত্তাটা কেমন, তার যদি বিকাশ ঘটাতে চাই, দ্যাট ইজ এডুকেশন। তাহলে খুব কম কথা, হালকা কথা নয়। আর কেউ কিছু বলবে, এই তো সুন্দর বলেছে। তাহলে ওদের যা জানা ছিল নিশ্চয়ই জানা আছে, আমি জানি এমনটা তো নয়, ইনারা জানেন এমনটা তো নয়, নাকি? শিক্ষা আমাদের চরিত্র গঠনে সাহায্য করে। হ্যাঁ, অবশ্যই। অস্বীকার করার বাইরে পরবর্তীকালে এগিয়ে যেতে সাহায্য করে। এগিয়ে যেতে সাহায্য করে। এখন কোনো উত্তরটাই কিন্তু ভুল হচ্ছে না, কোনো উত্তরটাই ভুল হচ্ছে না। কোনটা কোনো মানে সেইটা শিক্ষাটাকে সাপোর্ট করছে, তাই না? আচ্ছা, আবার কিছু মনে করবেন, এখানে বোধ হয় আমাদের দুটো সাঁওতালি স্টুডেন্ট রয়েছে, তাই না? আমি খবর নিয়ে নিয়েছি যে 50 জনের মধ্যে 2 জন সাঁওতালি স্টুডেন্ট, বাকিগুলো আদার কাস্টে, তাই তো? তো তাদেরকে বলবো তাদের একটু শেয়ার করা, যা হোক কিছু। হ্যাঁ, ও সাঁওতালিতে বললো, সাঁওতালিতে যে কথা বললো, বলছে বেঁচে থাকার জন্য আমাদের যা যা দরকার, স্বাস্থ্য, শিক্ষা, চাষবাস ইত্যাদি, এটাও কিন্তু এডুকেশন, তাই নাকি?
আমি যদি স্বাস্থ্য শিক্ষা না পাই তাহলে আমি আমার রোগ ইত্যাদি এগুলো খুব করবো কি করে? নাকি তাহলে বেঁচে থাকার জন্য এগুলো দরকার, আর বেঁচে থাকার জন্য যদি চাষবাস না হয় তাহলে কি হবে? খাবো কি? শুধু এইরকম একটা মানে দোতলা বিল্ডিংয়ে বসে বসে শুধু ইয়ে করবো, মানে লেখাপড়া করবো আর খাবো না, হবে? ঠিকই আছে। তো প্রথমেই যে কথাটা বলবো যে এডুকেশন, এইটা এডুকেশন সম্বন্ধে কম বলবো, আমাদের ভিলেজে যেতে হবে, গ্রামে যেতে হবে, গ্রামে যারা বাস করে তাদের কাছে যেতে হবে, সবই তো সোশ্যাল ওয়ার্ক হবে, তাই না? তাহলে সোশ্যাল ওয়ার্ক, আবার শিক্ষা নিয়ে যে সোশ্যাল ওয়ার্ক আগে আমরা পড়েছি, এখন খুব একটা দেখা যায় না। যে সব থেকে শ্রেষ্ঠ সমাজবন্ধু কে? হ্যাঁ, কে? শিক্ষক, কৃষক। এখন কৃষক, কৃষক না টিচার? কৃষক। ভুলে গেছি। আগে একটা দৃষ্টিকোণ থেকে দেখা হতো যে শ্রেষ্ঠ করে শিক্ষককে ধরা হতো, তাই না? তখন কিন্তু আমাদের মধ্যে জ্ঞান কম ছিল, আমাদের মধ্যে জ্ঞান কম ছিল। অতএব জ্ঞানে পরিপূর্ণ হতে হবে, জ্ঞান দিতে হবে, জ্ঞানে জ্ঞানী করতে হবে। জ্ঞান মানে এই নয় শুধু পুঁথি করে যে বিদ্যা সেটাই হলো জ্ঞান, তা নয়। আমার বেঁচে থাকার জন্য যত রকমের আমার শিক্ষা দরকার সেটাই হচ্ছে আমার জ্ঞান। আমার শুধু পুঁথি করে বা শাস্ত্র পড়ে বিরাট একটা পণ্ডিত হয়ে গেলাম, আর জানিনি একটা চাষি কোথায় কিভাবে চাষ করে, নাকি একটা মানে যে ডাক্তার কিভাবে মানুষের সেবা করে মানুষের জীবনটাকে বাঁচিয়ে তোলে সেটা জানিনি, তাহলে তো আমার কাছে আটক এডুকেশন কি আটক, তাই না? আমার একটা সেই এডুকেশনটা, সেই জন্যই ন্যাশনাল এই সোশ্যাল সার্ভিস স্কিমটা এই জন্যে করা হয়েছে যে প্রথাগত শিক্ষার পাশাপাশি এমন শিক্ষা নিতে হবে যেটা মানুষের সেবা করা যাবে বা মানুষের উপকারে লাগতে পারে, নাকি? সমাজসেবামূলক কাজ উপকারে লাগতে পারে। কখন উপকারে লাগতে পারে? যখন কোনো দুর্যোগ ঘটে যাবে এই যে মধ্যে আমাদের পরিবেশের মধ্যে, নাকি? বন্যা, খরা ইত্যাদি, সেই সময় আমি কীভাবে তাদের কাছে দাঁড়াবো? কোনো সময় মহামারী ইত্যাদি, এই রোগ ইত্যাদির প্রাদুর্ভাব হয়ে গেল, তখন আমি কীভাবে তাদের কাছে দাঁড়াবো? শিক্ষায় আমার অন্ধকার চারদিকে, নাকি? মূল্যবোধের অবক্ষয় ঘটছে, তখন আমি কি তাদের পাশে দাঁড়াবো, নাকি? খরা, বন্যায়, কৃষিতে মরক লেগে যাচ্ছে, সেই সময় আমি কিভাবে তাদের পাশে দাঁড়াবো, তাই না? তাহলে এডুকেশনটা শুধু একটা জায়গায় নয়, একটা বিশেষ দিকে নয়, এমন কিছু জায়গাতে আছে। অর্থাৎ সেই কথাটাই বলতে চাইছি, দেখি কত কম সময়ের মধ্যে বলতে পারি সেটাই হচ্ছে কথা, ঠিক আছে? এটা তোমরা কিছু মনে করো না যে আমি তোমাদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছি, তার মানে কি তোমাদের মধ্যে কথা বার করার চেষ্টা করছি, হালকা করার চেষ্টা করছি। আমি যে এই ধারে বিরাট একজন এসে বসে আছি আর ওই ধারে তোমরা দুরু দুরু মুখে একবার ভয়ে কাঁপছো, এটা যেন না হয়, মানে কমিউনিকেশনটাকে খুব সহজ করার চেষ্টা করছি। যদি এটা সহজ করতে না পারা যায়, মানে একটা মানুষের কাছে যদি না যেতে পারা যায়, সে মানুষটা আমার কোনো কথাই শুনবে না, তাই না? আমি যদি তার যেই মানসিকতায় যিনি আছেন সেই মানসিকতার ধারে কাছে যদি না যেতে পারি, আমি আমার কথাই বলে যাব, আর সে হয়তো দেখছে যে তার ধানটা বা তার এই সরষাটা পড়ে আছে মাঠে, আর আমি যতই বলবে তোমাকে টিকা নিতে হবে এক্ষুনি, না হলে তুমি মরবে, ও বলছে আমার একটা সরষাটা দরকার, তারপরে তোমার টিকা। কথাটা ঠিক নেই। মানে সেই মানসিকতায় যে আছে তার মানসিকতার কাছাকাছি কথা না বলতে পারলে সে কিন্তু তোমার কথা শুনবে। তাহলে অতএব আমি তোমাদের প্রশ্ন করেছি, এটা মনে করো না যে স্যার এসে এমন একটা প্রশ্ন দিয়ে দিলেন যে আমরা তার মানে কিছু বলতে পারবো না, কিন্তু সেটা তো বললো তো। তাহলে শিক্ষা সম্বন্ধে যেটা বলা হয়েছে যদি এক কথায় সেটা বলা মুশকিল। যেমন আমরা যদি খুব অনেক আগে চলে যাই,
সংস্কৃতে একটা কথা আছে, সা বিদ্যা যা বিমুক্তেয়, তাই না? সেটাই হচ্ছে বিদ্যা, যেটা আমাকে কি করবে? বিমুক্ত করবে, বিকশিত করবে, তাই না? সেটাই হচ্ছে বিদ্যা, সেটাই হচ্ছে education। আবার কি এই এডুকেশন পেলে আমার মধ্যে কি কি থাকবে না কি কি থাকবে, কি কি থাকতে পারে? আমি শিক্ষা পেলেই যে একবার বিমুক্ত হয়ে যাবো তা নয়। সুক্তি রত্নাবলীতে যে কথাটা লেখা আছে, কি লেখা আছে? যে বিদ্যা বিবাদায় ধনম মালায় ফলস্য সাধু বিপরীত জ্ঞাত জ্ঞানায় দানায় চ রক্ষণায়। কিছু বুঝতে পারা গেছে? হ্যাঁ, বিদ্যা বিবাদায় ধনম মালায়, যে কথাটা আগে শুরু করেছিলাম, বিদ্যা বিবাদের জন্য, বিদ্যা বিবাদের জন্য, ধনটা গর্বের জন্য। আর কার কাছে সেটা? ফলস্য, যে ফল, যার মধ্যে কোনো মানবিকতা নেই, তার জন্য বিদ্যাটা বিবাদের জন্য তার, আর ধনটা তার অহংকারের জন্য। সাধু বিপরীতম এত, সাধু ব্যক্তি যিনি ভালো লোক, তার কাছে বিদ্যাটা কি? জ্ঞানায় ও জ্ঞানের জন্য, দানায় ও দান করার জন্য, নয় কি? রক্ষণায়, রক্ষা করার জন্য। তাহলে একজন ভালো মানুষের কাছে বিদ্যাটা এই, তার মানে আমার বিদ্যাটা সেইভাবেই আমাকে নিতে হবে। কিভাবে? যে যেটা জ্ঞানায়, আমার জ্ঞানটা যেন বৃদ্ধি পায়, দানায়, যেমন বিদ্যাটাকে আমি দান করতে পারি, আর এমন বিদ্যা যেটা আমি রক্ষা করবো আমাকেও এবং আমার পরিবেশে যারা থাকে তাদেরকেও রক্ষা করবো। এখন তো এডুকেশন সম্বন্ধে যে লেটেস্ট শিক্ষা বিজ্ঞান যেসব কথা চিন্তা ভাবনা করেছে, যে এখন এডুকেশনের 4টা পিলার করা হয়েছে। 4টা পিলার কিসের জন্য আমরা শিখবো, কেন শিখবো? ঠিক আছে, এটা বলা আছে টু বি লার্ন, টু ডু, টু লার্ন, কিছু শেখার জন্য আমাকে শিখতে হবে, টু ডু, কিছু করার জন্য আমাকে শিখতে হবে, আর টু লিভ টুগেদার, সবাই জন্য বসবাসে থাকার জন্য আমাকে শিখতে হবে। মানে এতগুলো কথা বলা হচ্ছে। আরেকটা পিলার মনে আসছে না, ওটা ওই ধরনের কথা, টু বি লার্ন, টু ডু এবং টু লিভ টুগেদার। আরেকটা কথা এই মুহূর্তে মনে করছে না। 4টা পিলার এখন ধরা হয়েছে এডুকেশন। হ্যাঁ, লার্ন টু বিটা বলেছে, লার্ন টু বি, হাই ইয়েস, লার্ন টু ডু, লার্ন টু বি, লার্ন টু লিভ টুগেদার। তিনটা তো মনে পড়ছে, আর তো মনে পড়ছে না। যাই হোক, তার মানে শেখার জন্য শিখতে হবে, নয় কি? কিছু হওয়ার জন্য শিখতে হবে, টু বি, কিছু হতে হবে। শুধু শুধু শিখলাম এতে কিন্তু আমার কিছু কোনো কাজে আসে না, আমাকে কিছু হতে হবে। টু ডু, আমাকে কিছু করতে হবে। আর টু লিভ টুগেদার, সবাইকে নিয়ে আমাকে কিন্তু বাঁচতে হবে। মানে এখনকার লেটেস্ট শিক্ষা বিজ্ঞান এইটা, এই কথাগুলো। তাহলে এতগুলি কথা এবং সংস্কৃতের যে কথাগুলো বলেছিলাম, এরপর আসি আমাদের বর্তমান শিক্ষাবিদরা কি বলেছেন। যদি অ্যারিস্টটল, কনফুসিয়াস এদের কথা ছেড়েই একবার ভারতবর্ষের শিক্ষাবিদদের মধ্যে যদি চলে আসি, তাহলে দেখা যাবে যে এনারা কে কি কথা বলেছেন। আমরা খুব বেশি দূর যাব না। আমরা বিশেষত এই সমাজে বসবাস করে এই আমাদের এই অ্যাটমসফিয়ারে থেকে যে কতগুলো দৃষ্টান্ত দেখতে পাই, সেগুলোর থেকে উদাহরণ দেওয়াটা ভালো। সেটা কি না? সেটা হচ্ছে যে রামকৃষ্ণ পরমহংসদেব, তাই তো? সবাই জানি, সবাই জানি তো। উনি কি কথা বলেছিলেন? উনি অনেক কথা বলেছিলেন, তার মধ্যে শিক্ষা নিয়ে কি কথা বলেছিলেন? যেমন অনেক কথা বলেছিলেন, মাটি টাকা, টাকা মাটি। এটা যে এতখানি সত্য হবে এখন তো বুঝতে পারছি না। কি রাস্তার ধারে যদি একটা মাটি থাকে, সেটা কত টাকা, আবার ওই টাকাটাকে মাটিতে ইনভেস্ট করে দিলে সেটা যে কি হবে, তাই না? তো উনি কি কথা বলছেন? উনি বলেছিলেন
শিক্ষা মানুষের অন্ধত্ব দূর করে, শিক্ষা মানুষের অন্ধত্ব দূর করে। এই ছোট্ট একটা কথা বলেছিলেন, কিন্তু এটার ইনার মিনিং, এর অন্তর্নিহিত অর্থ অনেক বড়, তাই না? মানে অন্ধ থাকলে যেমন কিছু দেখতে পাওয়া যায় না, শিক্ষা না থাকলে ঠিক তাই তো, কেউ কিছু বুঝতে পারবে না। এবং সেই ধরনের একজন মহাপুরুষ, যিনি লেখাপড়া জানতেন না, মা কালীকেই পুজো করতেন, তাই না? মা কালীকেই মানুষ হিসাবে খাওয়াতেন। তো সেই রকম একজন ব্যক্তি এমন একজন শিষ্য হলেন, যিনি সারা পৃথিবী কাঁপিয়ে বেড়াতেন, নাকি? কে? স্বামী বিবেকানন্দ। এই তো তোমরা জানো না এটা? তো তিনি কি বলেছেন শিক্ষা নিয়ে? তিনি কি বলেছেন শিক্ষা নিয়ে? উত্তর দিয়েছেন পারি না, এটা স্বামী বিবেকানন্দের বাড়ি, তাই না? স্বামী বিবেকানন্দের বাড়ি, যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন ইন ম্যান, নাকি? মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশের হল শিক্ষা। আরো আমাদের একজন শিক্ষাবিদ জওহরলাল নেহরু কি বলেছিলেন জানো? তিনিও এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অলরেডি ইন ম্যান, অলরাউন্ড ডেভেলপমেন্টের কথা বলেছিলেন। কি ডেভেলপমেন্ট? তিনটা ডেভেলপমেন্টের কথা বলেছিলেন, বডি, মাইন্ড এবং সোল, তাই তো? বডি, মাইন্ড এবং সোল, তার মানে কি? শারীরিক বিকাশ, মানসিক বিকাশ, আরেকটা আধ্যাত্মিক বিকাশ। আধ্যাত্মিক বিকাশ, এই তিনটা বিকাশের কথা বলেছে। এবং সেই সূত্র ধরে আমাদের ভারতবর্ষের এডুকেশন পলিসি নেওয়া হয়েছিল, যে আমাদের সিলেবাসে কি কি করা হয়, তাই নয় কি? শারীরিক বিকাশের জন্য কি, বডির জন্য খেলাধুলা, স্পোর্টস অ্যান্ড গেম, স্কুলে থাকে তো, গেম টিচার হেল্প করা হয়েছে, হয়নি? কি হয়নি? এখনো তো আছে। তাহলে বডিটাকে ঠিক রাখতে হবে, তাই না? শরীর যদি ভালো না থাকে তাহলে মনটা ভালো থাকবে না, তাই না? এবার মনটাকে যদি শিক্ষা দিতে হয়, তার জন্য নানান সিলেবাস, নানান ধরনের সিলেবাস, তাই না? কি সেই মানসিকতার মধ্যে যে যে জ্ঞান দিতে হবে, একবারে কি জ্ঞান দিতে হবে? ভাষা থেকে শুরু করে গণিত, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান ইত্যাদি ইত্যাদি, নয় কি? এমনকি আধ্যাত্মিক শিক্ষা পর্যন্ত, আধ্যাত্মিক শিক্ষা পর্যন্ত মনের মধ্যে দিতে হবে, তাই না? এবং ওই যে সোল বলা হয়েছে, ডেভেলপমেন্ট অফ সোল, আধ্যাত্মিক দিক দিয়ে তাকেও কিন্তু বিকশিত করতে হবে। মানে মানুষ চিন্তা করতে করতে শেষে কোথায় পৌঁছায় জানো? কোথায় পৌঁছায় জানো? যেমন আমার চিন্তা করতে করতে আমার শেষ কোথায় জানো? প্রত্যেকে হ্যাঁ বলো না। হ্যাঁ, মরণের আগে না, মরতে তো বলছি না, চিন্তা করতে বলছি। মরে গেলে তো সব শেষ, তারপর আমার দেহটা, আত্মাটা কোথায় যায় সেটা তো আরো একটা জিনিস, সেটা তো দর্শনে চলে গেল, সেটা তো দর্শনে চলে গেল। আমি চিন্তনের কথা বলেছি, নাই কি? আমি সাইকোলজির কথা বলেছি, দর্শনের কথা বলিনি, ফিলোসফির কথা বলি। আমি সাইকোলজির কথা বলেছি। চিন্তা করতে করতে আমার শেষ কোথায় যাবে? শেষ হলে কি হয়? কি আধ্যাত্মিক চিন্তা নাকি? যখন জটিল চিন্তা আমি আর শেষ করতে পারছি না, তার মানে আমার যদি আর কিছু করার না থাকে, আর কিছু করতে পারবো না, তখন ভগবান আমায় রক্ষা করো, এটাই তো বলি নাকি? কি দেখো, শেষ যদি আর চিন্তা না থাকে, কাজের না থাকে, কিচ্ছু আর খুঁজে পাচ্ছি না, তখন কিন্তু ভগবান আমায় রক্ষা করো, ভগবান আমাদের বাঁচাও, আর কাউকে ডাকা দরকার। এটাই তো চিন্তা। মানে আর কিছু চিন্তা করলে না, আর কাউকে দিয়ে ডাকাডাকি দরকার আছে কিনা, যতগুলো রয়েছে তাদেরকে ডাকবো কিনা, আর ডাকতে পারছো না, আর চিন্তা করতে পারছো না, তখন ভগবান তুমি ডাকবে, ডাকে হরি, মারে কে? মারে হরি, ডাকে কে? তাই তো এই জায়গাতেই চিন্তা করি তো নাকি?
তো সেই সেই শিক্ষাটা পাওয়ার ক্ষেত্রে আমি কিন্তু কার কথা বলছিলাম, বিবেকানন্দর কথা বলছিলাম, তাই না? তো বিবেকানন্দ সেই রকম একজন মানে গুরুকে মেনেছিলেন, যিনি তার কাছে লেখাপড়া ছিল, কিন্তু ইনি একজন একবারে স্নাতক পর্যায়ে লোক, তাই তো? অথচ তাকে গুরু বলে বলা হয়। কি দেখতে পেয়েছিলেন? তার মধ্যে কিছু একটা দেখতে পেয়েছিলেন। তার কাছ থেকে নিয়ে গিয়ে সারা বিশ্ব মাতিয়ে দিলেন বিবেকানন্দ। বিবেকানন্দের আদর্শ এখন একবারে কামে কামে, তাই না? কামে কামে না, বিবেকানন্দ বিদ্যাপীঠ, বিবেকানন্দ স্কুল, বিবেকানন্দ আশ্রম, অমুক আশ্রম, এমন এখন কোনো রামকৃষ্ণ ছেড়েই দিচ্ছে। কি ছেড়ে দিচ্ছে না? এবং যুব শক্তির একবারে যুব শক্তির আদর্শ হিসাবে বিবেকানন্দের জন্মদিবসকে 12ই জানুয়ারিকে যুব দিবস ঘোষণা করা হয়েছে, তাই কি ঘোষণা করা হয়নি? তাই এতখানি গুরুত্ব আরোপ করা হয়েছে। সেই তিনিও কিন্তু এইরকম একটা ব্যাপারে মানে রামকৃষ্ণের শিষ্য হয়েছিল, তিনিও ওই ধরনের কথা বলেছিলেন। তো আমরা দেখলাম যে অনেকে অনেক কথা বলেছে, ওই বডি মাইন্ড অ্যান্ড সোল এবং অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। সেই হিসাবে এই সাঁওতালি আদিবাসীদের মধ্যে একজন মহাপুরুষ আছেন পণ্ডিত রঘুনাথ মুর্মু, নাম জানেন? হ্যাঁ, অনেকে নাম জানেন, যিনি লিপির আবিষ্কারক বা স্রষ্টা। সাঁওতালি ভাষার কোনো লিপি ছিল না, সেই লিপি যিনি তৈরি করেছেন, তাই কি? সাঁওতালি ভাষায় এর আগে অনেক লিপিতে লেখা হতো, কেউ লিখত বাংলা লিপিতে, কেউ লিখত ইংরেজি লিপিতে, কেউ লিখত হিন্দি লিপিতে, কেউ লিখত বাংলা লিপিতে। কিন্তু উনি দেখলেন যে একটা ভাষাকে যদি বিভিন্ন লিপিতে লেখা হয়, তাহলে একটা মানুষ এতগুলো লিপি তো আর শিখতে পারে। তাহলে এক ভাষা এক লিপির প্রবক্তাও, এক ভাষা এক লিপি। তো সাঁওতালি ভাষার জন্য যে লিপি তৈরি করেছেন তিনি কিন্তু ওই শিক্ষা নিয়ে একটা কথা বলেছেন। সেটা সাঁওতালিতেই বলা হয়, এটা যে মনে আলো এটা মনে দিন ঘুষের বউকে আর বাড়ির যত নিয়ে কি তোমরা বুঝতে পেরেছো তো? হ্যাঁ, উনি তাহলে কি বলেছিলেন? আমার মনটা যেন বিভ্রান্ত না হয়, মনে ব্যক্তি ঘুষেরও মানে মনের দিক দিয়ে আমি যেন অন্তর্দৃষ্টি লাভ করি, অন্তর্দৃষ্টি যেন লাভ করি। সেই অন্তর্দৃষ্টি লাভ করে কি হয় যেন আমার আলো এবং মন্দের জন্য প্রভাব। এই সাঁওতালের এই কথাটার মানে হল মনটা যেন আমার অন্য বিভ্রান্ত না হয়, মনে ডাগক মা, মনে ব্যক্তি ঘুষেরও মা যেন অন্তর্দৃষ্টি লাভ করতে পারি, আর অন্তর্দৃষ্টি লাভ করে যেন আমি কোনটা ভালো কোনটা মন্দ এটা যেন। উনি একজন শিক্ষাবিদ, উনি ওই কথা সাঁওতালিক ওই কথা বলেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যুগে যুগে বিভিন্ন মহাপুরুষরা বিভিন্নভাবে এই শিক্ষা বিষয়ে এতগুলো কথা বলেছে, ঠিক আছে? কিন্তু সেই শিক্ষাটা আমরা যেভাবেই পাই না কেন, সেই শিক্ষাটা পাওয়ার পর আমাদের কিন্তু সেটা করতে হবে কিভাবে পাই আর কিভাবে দিই। এবারে এই এডুকেশন যেটা পেলাম, যেভাবে এডুকেশনটাকে ব্যাখ্যা করা হচ্ছে, যেভাবে বলা হচ্ছে বিভিন্ন মহাপুরুষ, বিভিন্ন শিক্ষাবিদ, নাকি, এবং শিক্ষা যারা রূপায়ণ করছেন, যেমন শিক্ষা বিভাগ, তারা যেভাবে এডুকেশনটাকে ব্যাখ্যা করছে, তার মোদ্দা কথাটা হলো, মূল কথাটা হলো যে এডুকেশন নিতে হবে কিসের জন্য? বাঁচার জন্য। তার মানে এই বিশ্বে থাকার মতো উপযুক্ত পরিবেশ যেন গড়তে পারে, এবং আমার আচরণ ধারা যেন পরিবর্তন হয়, সেটাই হচ্ছে শিক্ষা। আমার আচরণ ধারা যদি পরিবর্তন না হয়, তাহলে কিন্তু সেটা হলো শিক্ষা নয়, ঠিক আছে? মানে এখনকার শিক্ষা বিজ্ঞানে এই কথাটা বলছে, এই পরিবেশের বসবাসের উপযোগী একটা পরিবেশ তৈরি করতে হবে আমাকে, এবং কি করতে হবে যে আমি সেই শিক্ষাটা এমন শিক্ষা পাবো যেটা আচরণ ধারার পরিবর্তন জানাবে, সেটাই হলো শিক্ষা।
তো এই এতগুলো যে কথাটা শিক্ষা সম্বন্ধে বলা হলো, এখন শিক্ষাটা কিভাবে আমাদের মধ্যে দেওয়া নেওয়া চলছে। এবার আমাদের আসল যে কাজ সেই জায়গায় আসছে। কাজটা কি না, আমাদের শিক্ষাটা কিভাবে চলছে তোমরা জানো কি? এডুকেশন পলিসিটা কি সেটা জানো? তোমরা কিন্তু কেউ নোট ডাউন করছো না, এটা জীবনে আর কিন্তু পাবে না, ঠিক আছে? এটা কিন্তু জীবনে আর পাবে না, এটা মনেও রাখতে পারবে না। যদি নোট ডাউন করতে পারো তাহলে দেখবে অনেক কাজে লাগে। কারণ আমাদেরও একসময় এরকম ভাবে শুনেই তো এতটা শিখতে পেরেছি, তাই না? আমরা পুঁথি পড়ে বই পড়ে তো আর খুব বেশি শেখা যাবে না, সেই রকম বই পেলে শেখা যাবে, তাই না? কারণ আমরা যদি সবার আমি ছাত্র না হতে পারি তাহলে আমি কারো কাছ থেকে শিখতে পারবো। দেখো কবিতাটা মনে আছে, সবার আমি ছাত্র, তাহলে আকাশ যে শিক্ষা দিচ্ছে নাই কি, হ্যাঁ, সাগর যা শিক্ষা দিচ্ছে, তাই কি, পাহাড় যা শিক্ষা দিচ্ছে, সূর্য যা শিক্ষা দিচ্ছে, চন্দ্র যা শিক্ষা দিচ্ছে, এগুলো কি পরিবেশ থেকেও তো আমাকে শিক্ষা দিতে হবে। এগুলো পরিবেশের ব্যাপার, পরিবেশেও তো আমাকে শিখতে সাহায্য করছে না? যে স্কুল কলেজে পড়েন সেও তো বেঁচে থাকার মতো সে একটা শিক্ষা পায় কিনা বল? আমার দাদু, আমাদের সবাই দাদু বা তার দাদু, তখন কি এইরকম ছোট ছোট বিল্ডিং ছিল কিনা বল? কিন্তু তবু তারা বেঁচে থাকার মতো কিছু শিক্ষা পেয়েছিলেন, নয় কি? কে তখন কে টিচার ছিল, কে প্রিন্সিপাল ছিল কি? কিন্তু তাদের বেঁচে থাকার মতো তারা কিন্তু শিক্ষা পেয়েছিলেন। ওই আকাশ আমায় শিক্ষা দিল, সাগর আমায় শিক্ষা দিল, নয় কি? সূর্য আমায় শিক্ষা দিল আপনকে যে জ্বলতে, কি বলেছ কেউ? বলেছ তো? তাহলে সেভাবেই তারা শিক্ষা পেয়ে নিজের বাঁচার মতো একটা শিক্ষা পেয়েছে, ঠিক কিনা বলো? কথাটা ঠিক কিনা? না সেই ইয়ের মতো মনে হয়ে যাচ্ছে, সাহিত্য পড়ানোর মতো মনে হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, মানে বোঝাতে পারছি তো? যদি তোমাদের কোনো কাজে না লাগে তাহলে আমার ওই ঘন্টার পর ঘন্টা বুকে কিছু লাভ, ঠিক আছে? ঘন্টার পর ঘন্টা বুকে গেল কিছু লাভ হবে। আমি দেখছি কতগুলোকে নাড়া দিতে এখনো পারি না, কতগুলো স্কিল বসে আছে, মানে একবার মাটির পুতুল থেকেও আরো, ঠিক আছে? তখন আমার কমিউনিকেশন এখনো আমি পৌঁছাতে পারিনি, তাই নয় কি? যারা বোঝেন তারা রেসপন্স করে। এখনকার যা টিচিং লার্নিংয়ের বিষয়টা বলছে যে যদি তাদেরকে রেসপন্স না ঘটাতে পারো তাহলে তোমার শিক্ষাটা তাদের কাছে পৌঁছায়নি, শিক্ষাটা তার কাছে পৌঁছায়নি, তার কাছে তোমার কথাটা পৌঁছায়নি। তাই মানুষের প্রধান ধর্ম হচ্ছে রেসপন্স করা, কোনো বিষয়ে রেসপন্স করা। কি এটা কেউ শিক্ষা দেয়নি, এটা সহজাত শিক্ষা। তুমি কাউকে শিখতে দাও, দেখবে সে তার প্রতিবাদটা দিবে, তাকে সেটা শিক্ষা দিতে হবে না, তাই কি? সেটা সহজাত শিক্ষা, তাই না? তা আমরা যে স্কুল কলেজেই সব কিছু শিখি এটা কিন্তু বাস্তব, কি কথাটা ঠিক কিনা বলো? তাহলে এই প্রসঙ্গে এবার যে বিষয়টা বলতে চাই, আমরা যে এডুকেশনটা সিস্টেমে সেটা হচ্ছে এডুকেশনের পরিস্থিতি দুটো ভাগ। একটা হচ্ছে ফর্মাল এডুকেশন আর একটা হচ্ছে কি জানো? ফর্মাল এডুকেশন আরেকটা আমি সেইভাবেই কথাটা বলবো।
আছে, বলার মতো আছে, যদি সময় সুযোগ থাকে আবার এনাকেও বলুন, বলার সুযোগ দেওয়া হবে। যদি শেষ না হয় আপনার লাঞ্চ শেষ করে যাবো, নয় কি? আপনার লাঞ্চ শেষ করে যাবো, তাই তো? আমি এখন প্রথম পাঠটা করছি যে এডুকেশন পলিসি আমাদের যেভাবে চলছে আমাদের দেশে, শুধু পশ্চিমবাংলায় নয়, আমাদের দেশে যেভাবে চলছে সেটা দুটো পদ্ধতিতে চলছে। একটা হচ্ছে ফর্মাল এডুকেশন আর একটা হচ্ছে নন ফর্মাল এডুকেশন। ঠিক আছে তো? ফর্মাল এডুকেশন যেটা আমরা দেখতে পাই, ফর্মাল এডুকেশন এই নন ফর্মাল এডুকেশনের পার্ট অফ ওয়ার্ক হচ্ছে এনএসএস। এই জায়গাতে আমাদের কাজের স্কোপ রয়েছে। আমরা কোনো জায়গায় যে আমি এই কলেজে শিক্ষক নই, আমি এসে সব করে ক্লাস নিতে পারবো? আরে কি নিতে দেবে? কারণ একটা বানান ধরা নিয়মের মধ্যে আমাকে আসতে হবে, তাদের নর্মস এবং রেগুলেশন এগুলো মেনে যদি আমি শিক্ষক হই তবেই আমাকে এখানে শিক্ষকতা। যদি কৃষিতে সেবা করতে পারি সেটাও তো একটা আমার কাজ। কাজ কি? এরকম মনে করে যে বিষয়গুলো রয়েছে সেখানে যদি করতে পারি সেটাও তো আমার কাজ। কিন্তু আমাকে করতে হবে এডুকেশন দিয়ে তাকে সেবা করতে হবে, শিক্ষা দিয়ে তার সেবাটা করতে হবে, সোশ্যাল ওয়ার্কটা করতে হবে। আমাদের বিষয় এইখানেই আজকে গুরুত্ব। ঠিক আছে? কারণ অন্যান্য দিনে তোমাদের শিক্ষা নিয়ে হয়েছে, এই স্বাস্থ্য নিয়ে হয়েছে, তো যে স্বাস্থ্যের পদ্ধতি কিভাবে আমরা মানুষের সেবা করতে পারি, আজকে শিক্ষা দিয়ে কিভাবে মানুষের সেবা করতে পারি, এটাই হচ্ছে প্রধান আলোচ্য বিষয়। তাহলে এবার আমরা একটা গ্রামের কথা যদি তাহলে এখানে যদি দেখতে পাই যে গ্রামের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমি তো শিক্ষা দিতে যাবো, তাহলে শিক্ষা প্রতিষ্ঠান দেখবো, তারপরে প্রাইমারি স্কুল আছে কিনা, আইসিডিএস কেন্দ্র আছে। তো এখন তো যা পরিকাঠামো, তাহলে তো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা স্কুলে আইসিডিএস চলছে। তারা যে টেকনিকে পড়াতে চায় তারা পড়াচ্ছে। প্রত্যেকটা গ্রামে প্রাইমারি স্কুল আছে, নয় কি? তাহলে প্রাথমিক শিক্ষা তারা পেয়ে যাচ্ছে, পাচ্ছে কিনা বলো? তাহলে আমি এবার কি করবো? কোথায় শিক্ষা হবে? কোথায় শিক্ষা হবে? এইখানে একটা কাজ করতে পারি, এটাও সোশ্যাল ওয়ার্ক, যে ওই প্রথাগত শিক্ষায় যারা যাচ্ছে না, সেই আঙ্গিনায় যারা যাচ্ছে না, তাদেরকে আমি আইডেন্টিফাই করবো, নাকি? তার মানে শিক্ষা নিতে গিয়ে যে বিদ্যালয়ে ছুটটা হয়, মানে বিদ্যালয় ছেড়ে দেয়, তাদেরকে বিদ্যালয়ের আঙ্গিনায় পৌঁছাতে তবে তো আমার তারা বিদ্যালয়ে ছুট হবে না, তবে তো তারা মূর্খ হবে না, এক কথায় তারা বিদ্যালয়ে মানে শিক্ষা পাবে। তাহলে আমার তো এটাও করতে পারি, কার কার বাড়িতে যেসব ছেলে মেয়েরা প্রাইমারিতে যাচ্ছে না বা কেন যাচ্ছে না, তার কারণটা তো আমাকে জানতে হবে। বিদ্যালয়ে যাওয়ার, বিদ্যালয়ে বিমুখ হওয়ার কারণটা অনেক কারণ থাকতে পারে, অভাব, কখনো অভাব থাকতে পারে, নয় কি? কিংবা অভিভাবকের অজ্ঞতা থাকতে পারে, লেখাপড়া শিখে কি হবে, তার থেকে যদি চাষ করতে পারে না ডবল লাভ, নাকি? তাহলে এটা অজ্ঞতা একটা বলা যাবে। অর্থাৎ এইখানটাই আমার কাজ হবে, এইখানটাই আমি ইমপ্লিমেন্টেশন করতে পারি। তুমি চাষ করো, ছাগল চড়াও, ভাই তোমাকে আগে পড়াশোনা করতে হবে, শিক্ষাটা তোমাকে আগে। অতএব সেই শিক্ষা পেতে গেলে যদি ফর্মাল এডুকেশনে সেরকম সুযোগ থাকে, তাহলে কি করা যায়? তাকে সেই আঙ্গিনায় পৌঁছে তারা যেন বিদ্যালয় মুক্তি হয়, সেই ব্যবস্থাটা, সেই কাজে আমি পারবো কিনা বলো? সবাইকে আমি বলতে পারি না, যাদের যাদের ছেলে মেয়েরা আছে 6 ক্লাস প্রাইমারি স্কুলে ভর্তি হবে, নাকি? তারা যেন বিদ্যালয় ছেড়ে না দেয়, তাদেরকে তো মোটিভেট করতে পারে। মোটিভেট করা আসল কাজ। সবাইকে ধরে বেঁধে একবারে চাকদল্লা করে বিদ্যালয়ে নিয়ে যাওয়া এটা কথা না, মোটিভেট করা, শিক্ষা দেওয়া, তাই নয় কি? তার মানে আমার এই কথা শুনে বললে 7 যেদিন পড়ে গেলেন, যতগুলো ছেলে পাবো সবগুলাকে চাপিয়ে একবারে স্কুলের ঘরে দিয়ে আসবে, এটা হবে?
তখন বলতো তুমি কে, আমার ছেলে স্কুলে যাক আর না যাক তোমারও তুমি খেতে পড়তে দাও না, কি বলবে কিনা? সেটা নয়, তাহলে তার মোটিভেট করা, তাকে অ্যাওয়ারনেস দেওয়া, এটা হচ্ছে একটা সোশ্যাল ওয়ার্কের একটা পার্ট। তবেই আমি বিদ্যালয় বিমুখ বা বিদ্যালয়ের যে অশিক্ষার উৎসবটা বিদ্যালয় ছেড়ে দিয়ে দেখা যাবে সে যদি বড় হয়ে যায় কি ওই অশিক্ষা না পেয়ে ওই কাম ভর্তি হয়ে গেল, হবে কিনা? সবাই যদি কিছু না শিখে, লেখাপড়া না শিখে, লেখাপড়া শিখলে পরে তার কি সুবিধা হবে? যদি সে চাষ করে, চাষের জন্য কত পার্সেন্ট ইউরিয়া দিতে হবে সেটাও তো তাকে জানতে হবে, কি কি কীটনাশক দিতে হবে সেটাও তো তার পার্সেন্টেজটা কি সেটাও তো তাকে জানতে হবে। এখন এমন ভাবে জানা হচ্ছে এটা হচ্ছে সোশ্যাল ওয়ার্কের একটা পার্ট। একজন কৃষককে আমি সাহায্য করতে পারি খুব কম সময়ের মধ্যে। কিভাবে সাহায্য করবো? দেখবে যে বীজ তোমরা কিনছো তো বীজটার কি গুণ আছে তোমাকে পড়ে দেখতে হবে না, তুমি তো আর বীজের ওই গায়ে সব ইংরেজিতে লেখা থাকে, তাই না? কারণ এটা কর্পোরেট সংস্থার ব্যাপার, তারা তাদের ব্যবসাটাকে বাড়ানোর জন্য সারা পৃথিবীতে ইংরেজিতে লিখে ছড়িয়ে দিচ্ছে, তাই না? শুধু বাংলাতে যদি লিখে দেয় বাঙালিরা কিনবে পশ্চিম বাংলা, তখন বিহারেও কিনবে না, বুঝতে পারবে না। কিন্তু ওদের যে সাইট দেওয়া আছে দেখবে যে ওই বীজটা কীটনাশকটা কি ধরনের কীটনাশক, তোমরা দেখেছো তো? লক্ষ্য করে দেখেছ? তার মানে এখনো বলে তোমরা চাষ করতে যাওনি আর কি, বাড়িতেও মা বাবাকেও সাহায্য করনি আর কি, মানে একবারে ইমপ্লিমেন্টেশনের জায়গায় যাওনি আর কি। তোমরা এখনো স্টুডেন্ট, মানে কলকাতা বদলে এখন পিছে বদলে চলে গেছে সেই দিনটা, স্কুল যায়, বাড়ি ফিরে যায়, পড়াশোনা করে ঘুমায়, বাবা কোনটা দিলেন না দিলেন সেটা এখনো দেখার অবকাশ হয়নি, তাই তো? এটাই তো বাস্তবতা। কি আমি খারাপ কথা বললাম? কারণ তোমার সময় নেই, স্টুডেন্ট এখনো সেই জায়গায় পৌঁছাও, কিন্তু তোমাকে শিখে এবার পৌঁছাতে হবে, তাই না? তোমারও এমন দিন আসবে যেদিন তোমার এডুকেশন শেষ হয়ে যাবে, যেদিন তোমাকে বাস্তবের মুখোমুখি দাঁড়াতে হবে, তখন তো হয় তোমাকে চাষে যেতে হবে, নাচে অন্য কিছু কাজে নামতে হবে, নাচে নাই কি কিছু না কিছু তো করতে হবে। তো সেই জায়গায় যে কথাটা বলছিলাম, তাদের সাইন দেওয়া আছে, কি সাইন দেওয়া আছে দেখেছো? হ্যাঁ, দেখবে কীটনাশকের প্যাকেট ত্রিভুজ একটা কাটা আছে, ত্রিভুজ তাতে রং দেওয়া আছে, কোনো ত্রিভুজে লাল রং দেওয়া আছে, কোনো ত্রিভুজে সবুজ রং দেওয়া আছে, কোনো ত্রিভুজে হলুদ রং দেওয়া আছে, আছে কি? এগুলা হচ্ছে কীটনাশকের মারাত্মক প্রতীক। মানে জেনেই রং দেখেই বুঝতে পারবে যে এটা কিন্তু ছেলে মেয়ে বাড়ির কারো সামনে রাখবো না। মানে ওই লাল রঙের বিষটা যদি কেউ খেয়ে নিচ্ছে তাকে আর ইহলোকে থাকতে হবে না, সে পরলোকে গমন করতে হবে, তাই না? তাহলে সেটাও তো একটা অ্যাওয়ারনেস যে এই বিষটা এত বেশি মানে তেজস্ক্রিয়তা রয়েছে, তাকে কিন্তু সাবধানে রাখতে হবে। আমি সেই এই অ্যাওয়ারনেস দিতে পারবো না যে ওই ইয়েতে কি বলবো, কমে দিলে এটা কম ভালো হবে না, পোকা মরবে কি মরবে না, ধানে দিলে পোকা মরবে কি মরবে না, এই অ্যাওয়ারনেসটা থেকেও যে ছেলে মেয়েদের থেকে এবং বাড়ির লোকের কাছ থেকে এই লাল ত্রিভুজে যে ঘেরা বিষটা সেটা কিন্তু সাবধানে রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আমি তোমাদের একটা উপদেশ দিয়ে যাবো, আমি কিন্তু আসল আবার কথা বলে দিচ্ছি, তাই সবুজ রঙের যেটা আছে, ঠিক আছে, সবুজ রঙের বস্তুটা খেলেও কিছু হবে না। কি ওই আমরা দেখেছি তো ট্রাফিক পড়ে দেখেছি তো, সবুজ আলো থাকলে কি হয়, আমরা যাতায়াত করতে পারি। অতএব সবুজ রঙের যে বিষটা থাকে সেটা মানসিক কিছু কাজ মানে মরবে না, কিন্তু পোকামাকড় মরবে, সেইভাবেই সেটা করা আছে, ঠিক আছে? মানে মানুষের পার্টসটাকে সে অকেজো করতে পারে না, বিষ দিয়ে মানুষ করে এইভাবে, তো পার্টসটা অকেজো হয়ে যায়, তাই না? হলুদ রঙের যেটা আছে সেটা কিন্তু একটু মানে খেলে হয়তো সে বমি করবে, তারপরে সাইড এফেক্ট হয়ে যাবে, একবার মরবে না, তাই তো?
ঠিক ওই ট্রাফিক সিগন্যাল যেমন এই সিগন্যাল থাকতে হবে। এটা তো অ্যাওয়ারনেস দিতে পারে, নাহলে কি করে 20টা মাপবো যে এর একবার এটা খেলে মরবে আর ওটা খেলে মরবে না। তবে সব থেকে বড় অ্যাওয়ারনেস হচ্ছে যেটাই হোক না কেন, লাল ত্রিভুজের হোক আর সবুজ ত্রিভুজের হোক, ছেলেদের কাছ থেকে সবসময় দূরে রাখতে হবে, তাই কি? গবাদি পশুর কাছ থেকে সবসময় দূরে রাখতে হবে, এটাই তো এডুকেশন। তাহলে কিন্তু তোমরা জেনে নিয়েছো কোনটা মৃত্যুর কারণ, তাই তো? তোমরা কিন্তু ব্যবহার করো না, দয়া করে, ঠিক আছে? হ্যাঁ, এটাও কিন্তু একটা অ্যাওয়ারনেস, ঠিক আছে? তাহলে এই যে কথাটা বলতে বলতে একটা দিকে চলে গেলাম যে আমি সোশ্যাল ওয়ার্ক এটাও তো করতে পারি। তাহলে প্রথম হচ্ছে সোশ্যাল ওয়ার্কটা হলো যে আমি শিক্ষার সমূহ সেই জায়গাতে আমি কাজে লাগি, মানে একটা ছেলেও যেন শিক্ষার বাইরে না, ঠিক আছে? ওই সবাইকে ধরে গেলে না ধরে গেলে বুঝিয়ে সুঝিয়ে বাবা মাকে ছেলেকে তাকে বিদ্যালয়ে ভর্তি করা, এটাও হচ্ছে সব থেকে সোশ্যাল ওয়ার্কের একটা বড় কাজ, তাকে প্রথাগত বিদ্যালয়ে পৌঁছে, ঠিক আছে? এরপরের কাজ যেটা হবে সেটা তো তাহলে তো প্রথাগতই ঢুকে গেল। এবার বাকি কাজ কি শেষ হয়ে গেছে? অবশ্যই শেষ হয়েছে। এবার তোমরা আমাদের মানুষের মধ্যে তার যে ধরনের মানুষই হোক না কেন, যে জাতির মানুষই হোক না কেন, তাদের অনেক কিছু রয়েছে, অনেক বৈশিষ্ট্য রয়েছে না? প্রথাগত শিক্ষার বাইরে অনেক কিছু আছে, কি আছে? দেখো, একজন মানুষ হিসাবে যদি ধরা যায়, কয়েকজন মানুষ মিলে কি একটা সমাজ গড়ে তুলে, তো সমাজ গড়ে তুলে না? তারপরে এবার বিভিন্ন কাস্টের যদি ধরে ফেলি, এরা হলো ওই সমাজের মানুষ, এরা হলো এই আদিবাসী সমাজের মানুষ, এরা হলো তেলি সমাজের মানুষ, ওরা কেউ বললে আবার অন্য সমাজের মানুষ। এটা তো আমরাই বিভাজন করেছি, তাই না? আমরাই আমাদের সমাজটাকে আঁকড়ে ধরে এই করে বিভাজনটা করে করে চলেছি, তাই না? কিন্তু মানুষ মানুষই, সেই ক্ষেত্রে দেখা যায় যে যে মানুষ থাকবে, যেই মানুষ হবে, তার কিন্তু কি থাকবে? ভাষা থাকবে। যদি তার ভাষা না থাকে সে কিন্তু মানুষ নয়, ঠিক কিনা? তা সেই ভাষাটা যদি তার থাকে, তাহলে কি করবো? আমি এখানে সেটা সোশ্যাল ওয়ার্কে কাজে লাগাতে পারবো না। তার ভাষার যদি বিকাশ হয়, সেই কাজটা আমি করতে পারবো না। কি? তার ভাষার যদি বিকাশ হয়, সেই কাজটা করতে পারবো না? করা যায় না? কি ভাষার বিকাশ, এই কাজটা করতে পারি না? পারি না। শুধু ভাষার বিকাশ ঘটালে আর কি কি ঘটতে পারে সেটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আমাদের সাঁওতালিতে মানে এতখানি ভাষার বিকাশ হয়নি, এটা তো সবাই জানে। মানে কথা বলতে পারি, এই তো বিকাশ হয়। সেই ভাষাটাকে কি লেখায়, জোখায়, পত্র পত্রিকায়, সাহিত্যে, প্রবন্ধে, নাই কি সেটাকে ছড়িয়ে দিতে পারি। এটাই তো ভাষা বিকাশের একটা কাজ। এটাও তো সোশ্যাল ওয়ার্ক, এটা সোশ্যাল ওয়ার্ক নয় কি? আজ ভাষার বিকাশ ঘটাতে গিয়েই তো রবীন্দ্রনাথ নোবেল পুরস্কারটা পেলেন। নাহলে কোন বিদ্যালয়ে পড়েছিলেন তোমরা জানো? কোন বিদ্যালয়ে পড়েছিলেন? রবীন্দ্রনাথের জীবনের পাশে অমুক প্রাথমিক বিদ্যালয়ে তিনি প্রাথমিক পাঠ শেষ করেছিলেন, তারপরে এই শালবনের থেকে বড় মহাবিদ্যালয়ে ঢুকেছিলেন। আছে কিছু? আছে? দেখো, তবু তার মধ্যে যে শিক্ষাটা ছিল কোথান থেকে গ্রহণ করেছিলেন জানিনি, নাকি? এবার তার লেখাগুলো আমাদের এবার ডিগ্রি কোর্সে পড়তে হচ্ছে, পোস্ট গ্রাজুয়েটে পড়তে হচ্ছে, এমফিলে পড়তে হচ্ছে, কি হচ্ছে না? তাহলে মানুষ শুধুই ডিগ্রি থাকলে মানুষ করতে পারে, ডিগ্রি না থাকলে মানুষ করতে পারে, এটা কি বাস্তব? হ্যাঁ,
তাহলে মানুষের মধ্যে যে ভাষা আছে সেই ভাষার বিকাশ। শুধু কি একটা মানুষ বেঁচে থাকতে গেলে তার ভাষাটাই প্রধান? অবশ্যই ভাষাটা প্রধান, তার সঙ্গে। তাহলে আমরা গ্রামে যারা বাস করি, সেই গ্রামের যারা মানুষ, তাদের মধ্যে প্রত্যেকের তো ভাষা রয়েছে, সেই ভাষার বিকাশটা ঘটানো এটাও তো একটা কাজ। কিভাবে করতে সেটা তো বললাম, নাকি কতভাবে ঘটানো যায়, ঠিক আছে? আর কিছু নেই। আমরা দেখেছি সেই সব মানুষের ভাষার পরেই যেটা আমাদের নজরে আসে, যেটা সহজে আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে কি তার একটা সংস্কৃতি আছে। আছে কিনা বলো? প্রত্যেকের সংস্কৃতি আছে, তাই না? তাহলে সেই সংস্কৃতির উন্নয়ন ঘটাতে পারবো এবং শিক্ষা দিই। আবার এখানে যেন ভুলে না যায়, তার শিক্ষা দিয়ে তার সংস্কৃতির উন্নয়ন ঘটাতে পারবো না, তার কাজে লাগতে পারবো না। তার যে গান আছে সে তার গানটাকে আমি প্রসারিত করতে পারি না, তার গানটাকে আমি তুলে ধরতে পারি না, তার গানটাকে আমি কিন্তু প্রচার করতে পারি না। এটা তো শোষণ কি? তখনই তো সেটা করতে করতে দেখা যায় ও বাবা, একজন মানুষ সে কিন্তু অন্য কাজে কি হয়েছে, ঝুমুর গাইতে গাইতে ঝুমুর শিল্পী হয়ে গেছে। কি তার পরিচয় তো তখন শিল্পী হিসাবে, কিন্তু সে কি করতে চেয়েছিল? সে তো সোশ্যাল ওয়ার্ক করতে চেয়েছিল, ঝুমুর গান গাইতে চেয়েছিল, নাকি? তাহলে এই যে এই জায়গা থেকে তার এই সোশ্যাল ওয়ার্কটা কোথায় গিয়ে পৌঁছালো সেটা তো বুঝতে পারা যাচ্ছে, ঠিক কিনা? ফলে মানুষের যে ভাষার বিকাশ যেমন আমরা করতে পারছি, নাকি, তার সাথে সাথে তার সংস্কৃতির বিকাশও তো ঘটাতে পারে। বিকাশ, সেই সংস্কৃতি বিকাশের সাথে যে কাজটা করতে পারে সেটাও তো সোশ্যাল ওয়ার্ক। কি সেটা সামাজিক কাজ নয়? যদি সেটা সামাজিক কাজ না হয়, তোমরাই বলো, যদি সামাজিক কাজ না হয়, তাহলে আমরা এত হরিনাম কেন শুনছি? কি তার জন্য চাঁদা আদায় এত কেন হচ্ছে? যদি এটা সোশ্যাল ওয়ার্ক না হয়, মানুষ সাপোর্ট করছে কেন? কারণ সেটা তার প্রয়োজন। তো প্রয়োজন কিনা বল? আমি ব্যক্তিগত সেটা বিদ্বেষ করতে পারি, কিন্তু তার প্রয়োজন কিনা, মানুষের প্রয়োজন কিনা, সে হরিনাম করতে পারে কিনা, তো হরিনাম করতে গিয়ে তার কি হবে? অর্থ জানার দরকার নাই, আধ্যাত্মিক চিন্তা হবে, সেটা তো আধ্যাত্মিক চিন্তা হবে। কিন্তু আমি এইটুকু তো জানি যে এটাও মানুষের একটা কি সংস্কৃতি, সংস্কৃতির একটা অঙ্গ, সেই সংস্কৃতির আমি বিকাশ ঘটাতে পারি। এই জায়গায় এটা সোশ্যাল ওয়ার্ক করতে পারি। যদি সেইখানে সংস্কৃতির বিকৃতি ঘটে, সংস্কৃতির বিকৃতি ঘটতে পারে, আমি এই সোশ্যাল ওয়ার্ক করতে পারি যে বিকৃতির হাত থেকে সংস্কৃতিকে রক্ষা করতে পারি কিনা? এখন তো বলা হচ্ছে যে ওয়েস্টার্ন সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকে পড়ছে, আমাদের দেশীয় সংস্কৃতি যেন চাপা পড়ে যাচ্ছে, তাই নয় কি? এরকম হচ্ছে না? কি ডিবেটিং হচ্ছে না এরকম? এবং অনেকে চাইছে আমাদের সুস্থ সংস্কৃতি বেঁচে থাক, ওয়েস্টার্ন সংস্কৃতি যেন আমাদের ধারে কাছে না আসতে পারে। তাহলে আমি তো সোশ্যাল ওয়ার্ক এটার তো অ্যাওয়ারনেস দিতে পারি, এটা নিয়ে তো লেখালেখি করতে পারি, এটা নিয়ে তো মানুষকে মোটিভেট করতে পারি, পারি কিনা? তাহলে আমার কাছে সেই শিক্ষাটা পেলে আমি তো সেটা করতে পারি, আর আমার কাছে যদি সেটা না থাকে, নাকি? আবার সোজা কথাই বলতে গেলে, যদি আমি সংস্কৃতি নিয়ে কারো কোনো মানুষের কাছে কোনো গ্রামের মধ্যে যেতে চাই, তাহলে অবশ্যই আমাকে সংস্কৃতিতে জানতে হবে। কারণ আমি একটাও গান ওদের শোনাতে পারবো না, আমার ধারে কাছে আসবে এটা কিন্তু আশা করা যাবে। যাবে? যদি বলে যে তুমি তো বেশ আমাদের সংস্কৃতির ভালো ভালো বলছো, কয়েকদিন ধরে তোমার মুখে শুনছি, তোমাদের সংস্কৃতি আর তোমাদের গানটা, তোমাদের যেটা খুব বলে একটা গাও দেখি। যদি আমি সেটা না গাইতে পারি, যদি তাদের মতো করে সেটা না তুলে ধরতে পারি, আমি জানি বলে তারা কিন্তু বলবেন, তারা কিন্তু বলবে, কখনো বলবে। তাহলে সেই সোশ্যাল ওয়ার্কটা করতে গেলে আমাকে সেইভাবেই তাদের কাছে এবং সেই সোশ্যাল ওয়ার্ক বিষয়ে আমাকে জানতে হবে। তার মানে গানের যদি সংস্কৃতির সোশ্যাল ওয়ার্ক করতে চাই, তাহলে আমাকে সংস্কৃতি সেইভাবে জানতে হবে, জেনে তাদের কাছে। আমি যদি এবার বলি আদিবাসীদের কাছে যাব, তার নিশ্চয়ই তাদের সংস্কৃতি
সংস্কৃতিকে আমাকে প্রথম ভালোবাসতে হবে, সেটাকে জানতে হবে। শুধু যারা এরকম নয় তাদের কাছে যেন তুলে ধরতে পারে, তবেই তো বলবে হ্যাঁ সত্যিই তুমি আমাদের এই সংস্কৃতি জানো, সত্যিই তুমি সাঁওতালি গানটা জানো। তাই কি লেটেস্ট যেটা হয়েছে তোমরা নিশ্চয়ই জানো যে সাঁওতালিতে একজন শিল্পী ভালো গান গাইছে, নাম জানো? জানো না? এই যে ওই সাঁওতাল ভাইরা নাম জানো কি? ইয়েস, কল্পনা হাসদা। ঠিক আছে, কল্পনা হাসদা সাঁওতালি এই সংস্কৃতি মানে গানে এত নাম করেছে, এত ভালো গাইছে, এখন নাকি বাঙালিরাও তাকে পছন্দ করেছে। মানে বাংলা ভাষীরা, বাঙালি বললে ভুল হবে, বাঙালি ভাষীরাও তাকে পছন্দ করছে। কেন? সারেগামাতে এই অনুষ্ঠানগুলো হয়েছে, তাই না? অনেকে দেখছি কল্পনা হাসদা বাংলা গানটা এত সুন্দরভাবে গাইছে। যিনি প্রথম গানটাকে রেকর্ড করেছিলেন, তার পাশে যখন কল্পনা হাসদা সেই গানটা গাইছেন, তখন যিনি প্রথম সেই গানটা রেকর্ড করেছিলেন তিনি বলছেন যে তোমার গলা দিয়ে যদি এটা করতে পারতাম তাহলে এটা আরো ভালো, যে এত সুন্দরভাবে তুমি গাইতে পারছো। তার মানে কল্পনা হাসদা বাঙালি মানে বাংলা গানটাকেও সুন্দরভাবে তুলে দিতে পারছে, তাই না? বেশি দিনের কথা নয়, একবার ইমপ্লিমেন্টেশন হচ্ছে, প্রয়োগটা হচ্ছে। আজকে মনে হয় রামপুরে যে নবকুঞ্জ হচ্ছে না, নবকুঞ্জ হচ্ছে রামপুরে, সেটা জানো তোমরা? জানো তো? নবকুঞ্জের যারা উদ্যোক্তা, তাহলে বোধহয় একটু বিরোধ দিতে হবে, তাই না? মনে হচ্ছে বিরোধ দিতে হবে, মানে অনেকক্ষণ হয়ে গেছে আর কি, সবাই আর ধৈর্য রাখতে পারছে না। ঠিক আছে, তো যে কথাটা বলছিলাম সেটা দিয়ে শেষ করি। রামগড়ে যে নবকুঞ্জ চলছে, তার মধ্যে নবকুঞ্জের মধ্যে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান তারা প্রতিদিনেই রেখেছে, আর প্রতিদিনেই রেখেছে। আজকের দিনটা হচ্ছে সেই নবকুঞ্জের যারা উদ্যোক্তা, অর্থাৎ বাংলা ভাষাভাষীরা, তারা কল্পনা হাসদাকে নিয়ে এসে তাহলে আমি যে কি করতে না পারি বা কি করতে পারি না, তাহলে আমার মধ্যে সীমাবদ্ধতা থাকবে, আছে? তাহলে তোমরা কিন্তু সীমাবদ্ধতা রাখবে, ঠিক আছে? বিমুক্ত হতে হবে, যা সাবিদ্যা যা বিমুক্ত, ঠিক আছে? কি কথাগুলো ফুট হচ্ছে তো? কথাগুলো ফুট হচ্ছে? কত আগে বলা ছিল কিন্তু এখন ফুট হচ্ছে তো? আরো অনেকগুলো কথা আছে। আর কোন কোন জায়গায় আমরা শশাবাদ দুটো ভাষাতে এবং সংস্কৃতিতে, তাই না? ভাষা এবং সংস্কৃতিতে শশাবাদকে আমি কাজ করতে পারি, অনেকগুলো কথা আছে। যাই হোক, এখন আমরা একটা বিরতি দিই, বিরতির পরে আবার হবে, ঠিক আছে? এখন বিরতি, ধন্যবাদ।